যে রেশিও কোসাইন এবং রেশিও দুইটাকেই কিন্তু আমরা ভেক্টরের সাহায্যে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো আমরা একটা ভেক্টর রাশিকে কিভাবে রিপ্রেজেন্ট করি দেখেন, যদি এরকম হয় যে একটা পি বিন্দু যার স্থানাঙ্ক ধরে 2 3 4, একটা পি বিন্দু যার স্থানাঙ্ক 2 3, তাহলে এই বিষয়টাকে আমরা ভেক্টরের সাহায্যে কিভাবে রিপ্রেজেন্ট করি। ভেক্টরের সাহায্যে আমরা যে জানি যে যদি ওপি একটা ভেক্টর হয় তার মানে তার একটা নির্দিষ্ট দিক আছে, তাহলে সে এক্স অ্যাক্সিসের দিকে 2, ওয়াই অ্যাক্সিসের দিকে 3 এবং জেড অ্যাক্সিসের দিকে মানে এদিকে 2 দেখেন এখান থেকে ওয়াই অ্যাক্সিসের দিকে 3 গেছে, আর জেড অ্যাক্সিসের দিকে এখান থেকে জেড অ্যাক্সিসে 4 গেছে। এই 2 এই 3 আর ওইখানে যে 4, তার মানে এই পয়েন্টটা যদি আপনাকে পেতে হয় তাহলে এক্স অ্যাক্সিসের দিকে 2 বিন্দু যেতে হবে। মানে 2 বিন্দু বলতে এই এক্স অ্যাক্সিসের দিকে প্রত্যেকটা যে ইউনিট, এই ধরেন 1 ইউনিট, এই ধরেন 2 ইউনিট, তাহলে এটা 1, তার মানে 1i, 2 বলতে 2i, এইভাবে আর কি। যে ইউনিট ভেক্টর আই বলতে আমরা জানি যে এক্স অ্যাক্সিস এর ইউনিট ভেক্টর, যে বলতে যে ক্যাপ বলতে আমরা বুঝি যে ওয়াই অ্যাক্সিস এর ইউনিট ভেক্টর, কে ক্যাপ বলতে বুঝি কে এক্স জেড অ্যাক্সিস এর ইউনিট ভেক্টর। বেসিক্যালি এটাই আর কি, যে এক্স অ্যাক্সিস এর দিকে 2 আই যাবেন, ওয়াই অ্যাক্সিস এর দিকে 3 আই যাবেন, এবং জেড যে 4 অ্যাক্সিস এর দিকে 4 কে গেলে আপনি ওই পয়েন্টটাকে পাবেন। তো টোটাল বিষয়টাকে ভেক্টরের সাথে রিপ্রেজেন্ট করা হয় বেসিক্যালি ওই স্থানাঙ্ক এবং তার সাথে 2y 3j এবং 4k সবগুলো যোগ করলে আপনারা বেসিক্যালি ওই ভেক্টরের মানটা পাবেন। তো এটাই আসলে বেসিক্যালি 2 3 4 কমা ওপি রেখার এই ওপি রেখার ভেক্টরের সাহায্যে এভাবে আর কি প্রকাশ করা হয় বেসিক্যালি। তো যেটা বোঝাতে চাচ্ছেন এটা আপনারা সবাই জানেন, এটা নিয়ে আমার কোনো কথা নেই, ভেক্টরের একটু প্রাথমিক আলোচনা করে আসলাম আর কি আমি। এখন যেটা করবেন আপনি, যে এই মানটা যে ভেক্টরের মান ওপি যেগুলো আমরা যে জানি যে সেটা এই যে মানগুলো আছে, মানগুলো বর্গ করলে বর্গ করে রুট করলে আপনি সেই মানটা পেতে পারেন। তো এখন দেখেন এই ফিগার থেকে এটা বোঝা যাবে যে এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, তাহলে এই ব্র্যাকেটের মান হলো 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এটা আমার লাগবে হলো এই মানে ওপির মানটা বের করতে হবে। তাহলে আমাকে অবশ্যই এই যদি লম্ব হয় আর এটা যদি ভূমি হয়, এই যে এটা ভূমি হয় আর এটা যদি লম্ব হয়, 4 জানা আছে, ভূমির মানটা জানতে হবে আমাকে। এই ভূমির মানটা আপনি কিভাবে পাবেন, এদিকে এক্স অ্যাক্সিসের দিকে 2 আর ওয়াই অ্যাক্সিসের দিকে 3 যান, তাহলে আমরা এটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে এটা লম্ব, এটা ভূমি, তাহলে এটা অতিভুজ, তাহলে এই অতিভুজটা আপনি 2 স্কয়ার 3 স্কয়ার অতিভুজটা, এবং অতিভুজটা পরবর্তীতে ভূমি হিসেবে কনভার্ট হবে, এবং পরবর্তীতে আবার এই ভূমি স্কয়ার আর লম্ব স্কয়ার মানে 4 স্কয়ার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার তার রুট করলে আপনি অতিভুজটার মান পাবেন, আর বেসিক্যালি ওপির মানটা পাবেন। তো এটাই দেখেন যে ভেক্টরের সাথে কিভাবে এই জিনিসটা রিপ্রেজেন্ট করা যায়। আগে যে ফিগারটা দেখলাম সেই ফিগারটার একটা অল্টারনেট প্রুফ আর কি, এটা ভেক্টরের সাথে এটাকে দেখানো যেতে পারে। তো আপনি ওপির মানটা বের করলেন, ওপির মানটা যদি বের করেন তাহলে cos আলফা, আমি যদি এটা আলফা কোণ হয়, আমি যদি এটাকে আলফা কোণ বলি, তাহলে আমরা যদি 2 বাই এই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ আলটিমেটলি দেখেন a বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আলটিমেটলি এটা কিন্তু সেই যে ডিরেকশন কোসাইন রেশিওর মধ্যে সম্পর্ক স্থাপন করলো। মেন যেটা দরকার আমার প্রজেকশন বোঝানোর জন্য আমার ডট প্রোডাক্ট এবং ভেক্টরের ক্রস প্রোডাক্টটা আমরা জানতে হবে। তো প্রজেকশন বেসিক্যালি আমরা জানি ভেক্টরের দুই ধরনের গুণ করা যায় ভেক্টরের সাহায্যে। একটা হলো ডট প্রোডাক্ট, দুইটা ভেক্টর যদি a b হয়, একটা ভেক্টর a ধরেন আরেকটা ভেক্টর ধরেন b, দুইটা ভেক্টর রাশি তো আপনারা মোটামুটি ফিল করতে পারেন। ভেক্টর রাশি বলতে যে রাশির দিক আছে, মান এবং দিক উভয় আছে, যাদেরকে ভেক্টর রাশি বলে। যে কোনো রাশি, সেটা বেগ হতে পারে, সেটা ফোর্স হতে পারে, সেটা ওয়েট হতে পারে, ওজন আর কি, সেটা অন্য যে কোনো সরণ হতে পারে, যে কোনো রাশিকে আপনি ভেক্টর যদি সেটা ভেক্টর রাশি হয়ে থাকে তার দুইটা প্রোডাক্টকে আপনি এইভাবে কাজ করতে পারেন, গুণ করার বিষয়টাকে যে দুইভাবে করতে পারেন, একটা ডট প্রোডাক্ট, একটা ক্রস প্রোডাক্ট। তো ডট প্রোডাক্ট দিয়ে আমরা কি করি, ক্রস প্রোডাক্ট দিয়ে কি করি। ডট প্রোডাক্ট দিয়ে বেসিক্যালি আমাদের প্রজেকশন বের করা হয়, একটা ভেক্টর রাশি এবং একটা ভেক্টর রাশির প্রজেকশন কত। প্রজেকশন বলতে সোজা বাংলা ভাষায় ছায়া বলে। ছায়া যেমন ধরেন যে একটা অতিভুজ, এই কিন্তু এর উপর যদি আপনি আলোক রশ্মি রাখেন, মানে আলো রাখেন, তাহলে কিন্তু নিচে থেকে ও কিন্তু একটা ছায়া দিবে এরকম। এই যে লেন্থটা, এই যে যতটুকু, এটা কিন্তু এই রাশিটা ছায়া, কিন্তু এই যেটা, ঠিক আছে, এই রাশিটার ছায়া এটা, এবং সেটা একটা রাশি, এটা একটা লাইনের উপর কিন্তু পড়বে। আবার এটাও কিন্তু ধরেন একটা লাইন, ধরে যদি এটা যদি এ হয়, এটা যদি এ হয় এই ভেক্টর, এবং এটা যদি বি ভেক্টর হয় টোটাল লাইনটা, তাহলে এই ভেক্টর বি ভেক্টরের উপর কিন্তু একটা ছায়া ফেলবে। এই ভেক্টর বি ভেক্টর উপর যে ছায়াটা ফেলবে সেটাই বেসিক্যালি ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্টের সাথে আমরা বের করি আর কি প্রজেকশন। তো দেখেন কিভাবে বিষয়টা পেতে পারি, যদি আমি অ্যাঙ্গেল যদি জানা থাকে থিটা, তাহলে কিন্তু আমি এই লাইনটার মান কত, এই যে এই লাইনটার এই যে এতটুকুর মান কত, এইটুকুর মান আমি বের করতে পারি। যদি এটা এ জানা থাকে, তাহলে আমরা জানি এ কস থিটা, এই কস থিটা বেসিক্যালি এই যে এটা, তাই না, এই কস থিটা। আর তাহলে আমি সেখান থেকে আমি বলতে পারি যে যদি আমি এই দেখেন এ কস থিটা ইন্টু বি, বেসিক্যালি কিন্তু এটাই এখানে করা হয়েছে যে এ ডট বি, তার মানে হলো এ কস থিটা ইন্টু বি, ঠিক আছে। তো এটা হলো বিশেষ বিষয় আর কি জানার জন্য আর কি। তো এখন যেটা আপনার বুঝতে হবে যে আমি ডট প্রোডাক্টের সাথে প্রজেকশন বের করি। প্রজেকশন বলতে আপনার একটা লাইন, তার ছায়া, একটা অতিভুজ বা ইনক্লাইন টাইপের একটা লাইন থাকে, সে কতটুকু ছায়া ফেলবে ওর উপর,
এই বিষয়টা আমরা ডট প্রোডাক্টের সাহায্যে বের করি। ডট প্রোডাক্ট বেসিক্যালি একটা স্কেলার গুণন, আমরা জানি সে তার কোনো দিক থাকে না। আর ক্রস প্রোডাক্টে যেটা হয় এরিয়া বের করা হয়। এরিয়া বলতে একটা প্যারালাল থাকে, তার একটা এরিয়া, দ্যাট মিনস যদি এরকম হয়, যদি এই দুটা ভেক্টর এরকম এরকম কাজ করে, তাহলে ওই দুটা ভেক্টর সাহায্যে একটা এরিয়া কল্পনা করি এবং তার বেসিক্যালি এই হাইটটা বের করা হয়, যার কারণে এই হাইটটাই কিন্তু এই দেখেন এই রাশির কিন্তু সাইড অংশ এটা, তার মানে হাইটটা বের করে আলটিমেটলি সেটা এরিয়া বের হয়ে যায়। এই জন্য আমরা এ ক্রস বি বলতে এবি সাইন থিটা এইভাবে আমরা বুঝি। তো এটা ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের কাজটা কি এটা বুঝলাম। আমি ডট প্রোডাক্ট দিয়ে কি কাজটা করবো, পজিশনটা আমরা বের করবো। বেসিক্যালি পজিশনটা আমাদের প্রয়োজন। আমরা দেখেন এখন যে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হলো পজিশন অফ পয়েন্ট। একটা পয়েন্টের প্রজেকশন সাধারণত একটা লাইনের উপর একটা পয়েন্ট হয়, যেটা সাধারণত পারপেন্ডিকুলার হয়। যেমন একটা পয়েন্ট যদি এ হয়, এই পয়েন্টের প্রজেকশনটা এই লাইনের উপর, সিডি লাইনের উপর ধরেন এ প্রাইম। তো এটা বেসিক বিষয়, নর্মাল একটা বিষয়। আর পজিশন অফ লাইন যে বিষয়টা আমাদেরকে খুব ভালো করে ফিল করতে হবে। পজিশন অফ লাইন, পজিশন অফ লাইন আমরা সাধারণত জানি যে সেটা ডট প্রোডাক্ট হয়। তো সেই বিষয়টা করার চেষ্টা করছি। দেখেন একটু বোঝার ট্রাই করতে হবে এখানে যে এ বি একটা লাইন, সেটা হরিজোনালের সাথে থিটা কোণে আছে। দ্যাট মিনস সিডি যদি একটা হরিজোনাল লাইন হয়, তাহলে সিডি এর সাথে থিটা কোণে আছে সেই লাইনটা। তো সিডি একটা লাইন এবং এবি একটা লাইন, যদি আমি লাইনটাকে উপর বর্ধিত করি তাহলে অবশ্যই থিটা কোণে মিলবে ওই লাইনের সাথে। তো এখানে যেটা হচ্ছে যে এই এবি লাইনের প্রজেকশন সিডির উপর কি হবে, তার প্রজেকশন আমরা জানি ছায়া। তাহলে এ বির এই পয়েন্টটা এখানে পড়বে আর বির এই পয়েন্টটা এখানে পড়বে, তাহলে এর ছায়াটা বেসিক্যালি এরকমই হবে, তাই না? এর এই ছায়াটা এ বি এ প্রাইম বি প্রাইম। তো সেখান থেকে আমরা এই বিষয়টাকে এভাবে বলতে পারি যে যদি আমি এই ছায়াটার মান বের করতে চাই, যদি অ্যাঙ্গেল থিটা থাকে, তাহলে আমি বলছি যদি এ বি কস থিটা যদি করে দিই, যেমন এই লাইনটাই ধরেন, এই লাইনটাই বেসিক্যালি এটা, তাই না? তাহলে এই বি যদি হয় তার সাইড অংশই বেসিক্যালি তার তার প্রজেকশন। তো এ প্রাইম বি প্রাইম ইজ ইকুয়াল টু বেসিক্যালি এবি কস থিটা। এবি বের করব, এবির মান জানা থাকলে সেখান থেকে আমরা এবি কস থিটা করে দিলে আমি মোটামুটি এ প্রাইম বি প্রাইম পেয়ে যাবো। তো এবির ক্ষেত্রে এর মানটা ধরেন x1 y1 z1 এবং x2 y2 z2 ধরলাম আমি। তো সেখান থেকে আপনি এই মানটা দিলে বের করতে পারবেন এবির ভ্যালুটা, মানে দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিসটেন্সটার মতো। এখন যদি এরকম থাকে কোন কন্ডিশন, এখন ধরেন অ্যাঙ্গেলটা নেই, এখন তো অ্যাঙ্গেল বলে দিছে, কিন্তু অ্যাঙ্গেল না বলে আপনাকে যদি অন্য কোনো কন্ডিশন বলে, যেমন আপনারা কিছুক্ষণ আগে যখন ডট প্রোডাক্ট করছিলাম আমরা মনে করে দেখেন দুইটা প্রসেসর দেখাছিলাম আমি, এ ডট বি ইজ ইকুয়াল টু এবি কস থিটা এবং আরেকটা সূত্র দেখাছিলাম এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি আই প্লাস এ জেড বি জেড, দুইটা সূত্র দেখাছিলাম। তো এখানে বেসিক্যালি সেই দুইটা সূত্র ইউজ করার চেষ্টা করতে হবে যে অ্যাঙ্গেল দেওয়া থাকলে আপনি এবি কস থিটা করতে পারবেন যদি দুইটা লাইনের ভিতরে অ্যাঙ্গেল দেওয়া থাকে। কিন্তু বাইচান্স যদি অ্যাঙ্গেল না দেওয়া থাকে তখন কি করেন, তখন আমরা ডট প্রোডাক্ট করার ক্ষেত্রে যেটা করি যে এর এক্স এর এক্স, এর ওয়াই এর ওয়াই, এর জেড এর জেড, এরকম আমরা গুণ করি বেসিক্যালি এক্স বি এক্স যেটা বলছিলাম। তো এখানে সেটাই করছি যে যদি এলএমএন এখানে অ্যাঙ্গেল দেওয়া নেই বাট সিডি লাইনের এলএমএন দেওয়া আছে, এলএমএন বলতে আপনি বুঝতেই পারছেন ডি প্রাইম সিএস অথবা ডিরেকশন কোসাইন। তাহলে সিডি লাইনে যদি ডিরেকশন কোসাইন দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনার যদি এ বি লাইনের যদি আপনার দুটো পয়েন্টের মান দেওয়া থাকে তাহলে ডিস্টেন্স অবশ্যই বের করতে পারবেন। তো এখানে সেটাই করছে যে ডিস্টেন্স বেসিক্যালি ডিরেকশন রেশিও, আমরা জানি ডিস্টেন্সের পার্থক্য ডিরেকশন রেশিও, ডিরেকশন কোসাইন ইনটু ডিরেকশন রেশিও ইনটু ডিরেকশন কোসাইন, ডিরেকশন রেশিও ইনটু কোসাইন, ডিরেকশন রেশিও ইনটু কোসাইন, বেসিক্যালি ডট প্রোডাক্ট করছে যে এক্স বি এক্স এক্স এর সাথে এক্স এর কম্পোনেন্ট, মানে দুটো লাইনের এক্স এর সাথে এক্স এর কম্পোনেন্ট ও ওয়াই এর সাথে ওয়াই এর কম্পোনেন্ট, জেড এর সাথে জেড এর কম্পোনেন্ট। তার মানে যেটা করছিলাম আমরা এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, এ একটা লাইন বি একটা লাইন, তার এক্স কম্পোনেন্টের সাথে এক্স, ওয়াই কম্পোনেন্টের সাথে ওয়াই, জেড কম্পোনেন্টের সাথে জেড। তো এটা বেসিক্যালি পজিশনের বিষয়টা একটু খেয়াল রাখতে হবে কারণ আমরা অনেকগুলো ম্যাথ এভাবে সলিউশন করবো। তো আমি আবার আরেকবার বলতেছি বিষয়টা যে এ বি একটা লাইন, তার যদি থিটা অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে আমি এবি কস থিটাতে তার পজিশন বের করতে পারবেন। আর একটা বিষয় যদি এলিমেন্ট দেওয়া থাকে, থিটার বদলে যদি আপনার অন্য একটা লাইনের এলিমেন্ট দেওয়া থাকে তাহলে আপনি ডিরেকশন কোসাইন এর ডিরেকশন রেশিও ইজিলি পাবেন বিয়োগ করে, সেই ডিরেকশন রেশিওতে ও ডিরেকশন কোসাইন গুণ করে যোগ করলে আপনি বেসিক্যালি প্রজেকশন পেয়ে যাবেন। দেখেন এখানে যে বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করছি সেটা হলো যে এখন আমরা দুইটা লাইন দেওয়া থাকবে, সেই দুইটা লাইনের মধ্যে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত সেটা বের করার চেষ্টা করব। দুইটা লাইন দেওয়া আছে, আমি আবার বলছি দুইটা লাইন দেওয়া আছে এবি এবং সিডি, দুইটা লাইন এবি এবং সিডি, এর ডিরেকশন কোসাইন রেশিও অথবা অন্য টাইপের কিছু দেওয়া আছে, এর ডিরেকশন কোসাইন কিছু দেওয়া আছে, ডিরেকশন কোসাইন অথবা রেশিও, আমরা দুইটা জিনিস নিয়ে চিন্তা করবো, ডিরেকশন কোসাইন অথবা রেশিও, যে কোনো একটা কিছু দেওয়া আছে। সেখান থেকে আমাকে বলতে হবে যে দুইটা লাইনের মধ্যে অ্যাঙ্গেল কত এটা বের করতে। তো আমরা কিছুক্ষণ আগে একটা বিষয় ফিল করার ছিল ওইখানে, যে এই যে এখানে যে লাইনটা আমি বেসিক্যালি লিখছি, এখানে এই লাইনটার দিকে সবাই একটু লক্ষ্য করলে বিষয়টা বুঝতে পারবেন যে ডট গুলো যখন করছি তখন আমরা দুইটা বিষয় নিয়ে চিন্তা করছি, একটা হলো অ্যাঙ্গেল দেওয়া থাকলে কেমন হবে, আর একটা হলো জাস্ট কম্পোনেন্ট গুলো নিয়েও আমরা হিসাব করে দেখছি। তো এই বেসিক্যালি এই দুইটা প্রসেসে ডট গুণ করা যায় এবং তার প্রজেকশন দুইটা, এই দুইটা জিনিস দ্বারা একই জিনিস বোঝায়। তো আমি যদি কোনোভাবে এই জিনিসটার মান আমি জানা থাকে আমার, সেখান থেকে কিন্তু আমি যদি এ বির মান জানি তাহলে কিন্তু আমি থিটা বের করতে পারবো।
বেসিক্যালি এই কাজটা আমি এখানে করার চেষ্টা করবো, সেটা হলো ওই যে আগের কনসেপ্টটা যে ডট গুণ বেসিক্যালি দুইটা প্রসেসে করা যায়, সেই দুইটা বিষয় এখানে লিখবো, লেখার পর আমি ডান দিকের অংশটার মান বের করে ফেলবো, আর বাম দিকে আমার থিটা আছে সেই থিটাটা আমি বেসিক্যালি বের করবো। তো এখানে দেখেন যেটা দেওয়া থাকবে আমার সামনে সেটা হলো যে এ বি দুটা, এটা একটা লাইন, তার এ পয়েন্টের স্থানাঙ্ক বি পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া আছে, এই দুটা পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া থাকে। তবে আমরা সেখান থেকে কিন্তু ডিরেকশন রেশিও বের করতে পারি, যেমন যেটাকে x2 - x1, y2 - y1, z2 - z1, এগুলো ডিরেকশন রেশিও। তো সেখান থেকে আমি কিন্তু ডিরেকশন রেশিও দেওয়া থাকলে সেখান থেকে কিন্তু, অথবা পয়েন্ট দেওয়া থাকলে সেখান থেকে আমি লেন্থ বের করতে পারি। তো আমি সেখানে এবি লেন্থটা বের করছি, x2 - x1 স্কয়ার, y2 z2 - z1 স্কয়ার, এই লেন্থটা বের করার চেষ্টা করছি। তো লেন্থটাকে আমি আর ধরে নিলাম আর কি, আমার সুবিধার্থে আর কি, কারণ অনেক বড় টার্ম, এটা লিখতে একটু অনেক সময় ঝামেলা হবে, এই জন্য আমি আরটাকে ধরে নিলাম। তো সেখান থেকে আমি ডট গুণন সাহায্যে আমি এবি cos থিটা এক্স বিএক্স প্লাস এওয়াই বি এজেড বিজেড, অথবা আপনি আলাদাভাবে এবি cos থিটা অথবা এক্স বিএক্স এটা বের করতে পারেন আলাদা ভাবে আর কি। ম্যাথমেটিক্স বইয়ে সাধারণত এইভাবেই করছে যে এটাকে আলাদা করছে, এটাকে আলাদা করে বের করছে, এটাকে ডট গুণনের কনসেপ্টে নেয় না এখানে আর কি, যে ডট গুণনের সাহায্যে আলটিমেটলি বিষয়টা আসে, ওটা ওইভাবে বলে নাই, কিন্তু আলটিমেটলি ডট গুণনের সাহায্যে বিষয়টা আসছে। তো এবি cos থিটার সময় আমরা জানি এবি যদি আর হয়, আমি যদি টোটাল টার্মটাকে আর ধরি তাহলে আর cos থিটা, আর এক্স বিএক্স এওয়াই বি এজেড বিজেড কিছুক্ষণ আগে যেটা দেখে আসলাম যে কোন একটা লাইন, তার উপর যদি আরেকটা অন্য একটা লাইনের উপর তার প্রজেকশনের মানটা হবে, যে ওই লাইনটা যার উপর হবে তার যদি ডিরেকশন কোসাইন গুলো জানা থাকে তাহলে ওইটার ডিরেকশন রেশিওর গুণফল আর কি, x2 - x1, y2 - y1, z2 - z1, সেখান থেকে আমরা x2 - x1, l2, y2 - y1 ডিরেকশন রেশিও এগুলা, ডিরেকশন y2 - y1, z2 - z1 এটা আমরা লিখতে পারি সেখান থেকে, এখান থেকে এই লাইনটা লেখা যায় কিছুক্ষণ আগে দেখছি কি। তো এই লাইনটা যখন লেখা হয়ে গেছে সেখান থেকে আমি আর cos থিটা রেখে দিলাম, আরটাকে বেশি ভাগ করে দিলাম। আটটাকে যদি ভাগ করে দিই তখন দেখা যায় যে x2 - x1 নিচে যখন আটটা ভাগ হয়ে গেল, আটটার টোটাল বড় একটা টার্ম, সেটাকে লিখলাম। লিখলে দেখেন এই বিষয়টা আমাকে কি দেখাচ্ছে, এই যে বিষয়টা লিখলাম এই বিষয়টা আমাকে কি দেখাচ্ছে, দেখাচ্ছে যে x2 - x1 যদি a হয়, আর y2 - y1 যদি b হয়, আর z2 - z1 যদি c হয়, এটা a এটা b এটা c, তাহলে a বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটাই দেখাচ্ছে। তা এই a বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার বেসিক্যালি এটা কিন্তু একটা রিলেশন কোসাইন কে প্রকাশ করতেছে। এই যে দেখেন কিছু ওইখানে সূত্র l = t বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তার মানে l ডিরেকশন কোসাইন, এটা হলো ডিরেকশন রেশিও। তাহলে x2 - x1 যদি ডিরেকশন রেশিও হয় তাহলে সেখান থেকে আমরা টোটাল টার্মটাকে ডিরেকশন কোসাইন বলতে পারি। তাহলে ডিরেকশন কোসাইন, তাহলে এই ডিরেকশন কোসাইন যদি l1 m1 n1 হয়, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি l1, আর এই l2 থাকলো, আবার এখানে y2 - y1 বাই r বলতে টোটাল এই টার্মটা একই জিনিস এখানে যাবে, যাওয়ার পরে y2 বাই y1 বাই টোটাল মানে m1 m1 m2 n1 n2, আলটিমেটলি বিষয়টা হবে যে cos θ = l1 l2 m1 n2 n1 n2। তার মানে যে বিষয়টা দাঁড়াচ্ছে, জিনিসটা কিন্তু আসলে ওই আপনার ডট গুণনের সাহায্যে আসছে। ডট গুণন বলার কথা ছিল যে সমজাতীয় জিনিস দ্বারা গুণ করতে হবে বেসিক্যালি বিষয়টা। তা l1 l2 m1 m2 n1 n2, এখানে যে l1 l2 বলতে বেসিক্যালি আপনার বোঝাচ্ছে যে ডিরেকশন কোসাইন একটা লাইনের এবং একটা লাইনের ডিরেকশন কোসাইন, একটা লাইনের ডিরেকশন কোসাইন আর একটা লাইনের ডিরেকশন কোসাইন, এটা x কম্পোনেন্টটা, এটা y এবং z। হ্যাঁ, তাহলে cos θ = ওই যে ডট গুণন করবেন আপনি শুধু, এটাই আর কি, ডট গুণন করে এই মানটা পাওয়া গেছে আর কি। তো এখান থেকে যে l1 l2 m1 m2 n1 n2 লিখতে পারি। তো cos θ = আলটিমেটলি আপনি যে এইভাবে বুঝেন আর কি, এটা কোনো বিষয় না, আমার মেন ফিগারটা আপনাদের দেখানো হয়েছে, আপনি আমারটা নিবেন বা আপনি নিজের মতো করে বুঝবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো বিষয়টা কিন্তু এরকম যে cos θ = l1 l2 প্লাস m1 m2 প্লাস n1 n2, আলটিমেটলি যদি l1 l2 কে আপনি যদি ডিরেকশন রেশিওতে কনভার্ট করার চেষ্টা করেন তাহলে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2, আর a1 a1 বলতে রুট ওভার an স্কয়ার প্লাস bn স্কয়ার প্লাস c1 স্কয়ার, a2 বলতে a2 রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার প্লাস এই টাইপের কিছু একটা, ওইখান থেকে আমরা দেখছি। এটা লিখলে আমরা দুইটা ফিগার আমরা পাই, cos θ এর মান একটা ডিরেকশন কোসাইনের সাপেক্ষে আর একটা ডিরেকশন রেশিও। এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে যে দুইটা অ্যাঙ্গেলের মাঝে সম্পর্ক, দুইটা লাইনের ভিতরে অ্যাঙ্গেল, তার সম্পর্কটা কেমন, ডিরেকশন কোসাইনের সাপেক্ষে কেমন, ডিরেকশন রেশিওর সাপেক্ষে কেমন। তো দেখেন এখানে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, ওই cos θ = আমরা জানি l1 l2 প্লাস m1 m2 প্লাস n1 n2 a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 রুট ওভার a স্কয়ার প্লাস, এই বিষয়টা আমরা কিছু আগে দেখলাম। cos θ এর মান মানে দুইটা লাইন দেওয়া আছে, দুইটা লাইনের l1 যদি দেওয়া থাকে l2 মানে ডিরেকশন কোসাইনের সাপেক্ষে বিষয়টা এরকম হয়, ডিরেকশন রেশিওর সাপেক্ষে বিষয়টা এরকম হয়। এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমাদের বিভিন্ন অঙ্ক যখন দিবে তখন ডিরেকশন কোসাইন অথবা রেশিও বের করার কোনো প্রসেস থাকবে, সেখান থেকে আমাকে বলবে যে দুটো লাইনের ভিতরে অ্যাঙ্গেল কতটা বের করতে। তো আমরা দুটো লাইনের ভিতরে অ্যাঙ্গেল বের করার জন্য আমরা এই সূত্রটাকে অবশ্যই আমাদেরকে ইউজ করতে হবে, এটা একটু মাথায় রাখবেন। এরপরে যে বিষয়টা আসতেছে সেটা হলো যখন থিটার মান 0 ডিগ্রি হবে তখন cos 0 ডিগ্রি সমান 1 হবে, আমরা এটা জানি। তখন থিটা 0, তার মানে দুইটা লাইন একটা একটা প্যারালাল আছে, যেমন একটা লাইন তার উপর একটা লাইন আছে, অথবা এরকম আছে, অথবা তার ভিতরে দুইটা অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি, ঠিক আছে। তাহলে যখন দুইটা লাইনের ভিতরে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হবে তখন দুটো লাইন প্যারালাল হবে, আর যখন দুটো লাইন প্যারালাল হবে তখন আমাদের ডান দিকে এখানে 1 হবে, তখন l1 l2 m1 m2 = 1, অথবা এটা = 1।
তো এই ওয়ানটাকে যখন এই টার্মটাকে আমরা ক্যালকুলেশন করব, এই জিনিসটাকে একটু মডিফাই রূপ আছে, আপনারা একটু দেখে নিন ওইটা বিষয় কোনো একটা জায়গা থেকে, যে ওটাকে ক্যালকুলেশন করলে আফটার রিয়ারেঞ্জিং করে কিছু টার্ম নিয়ে রিয়ারেঞ্জ করলে আমাদের ভ্যালুটা আসে এরকম L1/L2 M1/M2 N1/N2। ঠিক তদ্রুপ A1/A2 এর ক্ষেত্রেও A1/A2 B1/B2 C1/C2, ঠিক আছে, এরকম একটা টার্ম আসে। এবার আমি যখন উপরে আবার স্কয়ার করে যোগ করব, তখন উপরে 1/1 আলটিমেটলি 1 আসবে, তখন আমি লিখতে পারি এটা ইজ ইকুয়াল টু 1। তখন আলটিমেটলি L1 ইজ ইকুয়াল টু L2, M1 ইজ ইকুয়াল টু M2, N1 ইজ ইকুয়াল টু N2, যেটা আমি ডান দিকে দেখানোর চেষ্টা করছি এখানে, ঠিক আছে। তার মানে এটা দ্বারা আপনি কি ফিল করতেছেন এই বিষয়টাই, যে যখন দুটা লাইন, একটা লাইন এবং একটা লাইন পরস্পর প্যারালাল হয়, তখন তাদের ডিরেকশন কোসাইন গুলোর মান সমান হয়। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। মানে একটা লাইন ধরেন, তার উপর একটা লাইন আছে, দুটো লাইনের ডিরেকশন কোসাইন যদি সেম মানে প্যারালাল হয়, তার ডিরেকশন কোসাইনের মান সমান হয়। তার মানে আলটিমেটলি আমি যদি ফিগার থেকে জিনিসটাকে ফিল করার চেষ্টা করি, ধরেন একটা লাইন এবং তার প্যারালালে আরেকটা লাইন আছে এরকম, এর উপরে ধরেন আরেকটা লাইন আছে, তো এই দুটো লাইন এর উপরে যদি একটা লাইন থাকে, তাহলে এই দুটো লাইনের অবশ্যই ডিরেকশন কোসাইন গুলো সেম, কারণ এই আলফা বেটা এবং গামা তার সাথে যে অ্যাঙ্গেল গুলো তৈরি করছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, প্রত্যেকটা অ্যাঙ্গেল হলো সেম। এই বিষয়টা আমি এখানে বোঝানোর চেষ্টা করছি, যে এটা ফিল করাও যায় একটু, আপনারা অনেক সময় মুখস্থ করুন বিষয়টাকে, মুখস্থ করার কিছু নেই। বিষয়টা হলো যে প্যারালাল হলে তার ডিরেকশন কোসাইন গুলো সেম হবে, সমান হবে আর কি, এরও যা ওরও তাই, এটা একটু মাথায় রাখবেন। আরেকটা বিষয় হলো ডিরেকশন রেশিও গুলা, ডিরেকশন রেশিও অনুপাত গুলো সেম হবে। তার মানে এটা ইকুয়াল আপনি কি ধরতে পারেন, ঠিক আছে, অনুপাত গুলো সেম হবে, A1/A2 B1/B2 C1/C2 ইকুয়াল টু কি। এখানে আর ওই 1 সমান হবে না, কারণ এখানে ডান দিকে আমি L স্কয়ার করে 1 বানিয়ে ফেলছিলাম, কিন্তু এখানে সেটা সম্ভব না। A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার ইকুয়াল টু 1 নয়, যার কারণে এটা আমাদের করা পসিবল হলো না। A1/A2 B1/B2 C1/C2 এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর একটা কন্ডিশন দেখানোর চেষ্টা করছি, সেটা হলো যখন থিটার মান 90 ডিগ্রি হয়, তখন cos 90 ডিগ্রি 0 হয়, তখন পারপেন্ডিকুলার, মানে যখন একটা লাইন আরেকটা লাইনের পারপেন্ডিকুলার হয়, তখন কি কন্ডিশন হয় সেই বিষয়টা এখানে দেখানোর চেষ্টা করছি, যে তখন এই পাশে 0 হয়ে যাবে আলটিমেটলি, তখন L1 ইনটু M1 ইনটু N1 ইনটু ইকুয়াল টু 0, আর এই টার্মটা আলটিমেটলি এখানে আর গুণ করলে 0 হয়ে যাবে, তখন A1 ইনটু B1/B2 প্লাস C1/C2 ইকুয়াল টু 0। তো এই যে বিষয়টা দেখানোর চেষ্টা করলাম, মোটামুটি আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটা, যে দুটা লাইনের ভিতরে অ্যাঙ্গেল কিভাবে বের করবেন। দুটা লাইনের অবশ্যই ডিরেকশন কোসাইন দেওয়া থাকবে, সেই কোসাইন থেকে আমরা কতগুলো ম্যাথ সলভ করবো এই অনুযায়ী দেখবেন আপনার বিষয়টা, যে অ্যাঙ্গেল বের করার সূত্রটাও বসাবেন। এরপর অনেক সময় এরকম কন্ডিশন দেওয়া থাকে যে দুটো লাইন পরস্পর প্যারালাল আছে অথবা পারপেন্ডিকুলার আছে, এরকম কন্ডিশন দেওয়া থাকে। তো কন্ডিশন প্যারালাল থাকে আর পারপেন্ডিকুলার থাকে, আপনাদের প্যারালাল থাকলে বুঝবেন যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি আছে। আপনি অনেক সময় আমরা প্যারালাল দিয়ে ডিরেক্ট সূত্র বসানোর চেষ্টা করি, আমাদের ডিরেক্ট সূত্র বসানোর চিন্তা কখনোই করার দরকার নেই। আপনি চিন্তা করবেন cos θ ইকুয়াল টু L1 ইনটু এই সূত্রটা বসাবেন প্রথম অবস্থায়, এরপর চিন্তা করবেন যে প্যারালাল আছে না পারপেন্ডিকুলার আছে। যদি প্যারালাল হয় তাহলে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তখন 0 ডিগ্রি বসাবেন, আলটিমেটলি কি হয় দেখবেন। এখানে 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল 90 ডিগ্রি বসাবেন, আলটিমেটলি কি হয় দেখবেন। এইখানে দেখবেন, এখন দেখবেন যে এখানে যদি 0 হয়, তখন L1 ইনটু M1 ইনটু N2 ইকুয়াল টু 0, অথবা A1 ইনটু প্লাস B1/B2 প্লাস C1/C2 ইকুয়াল টু 0। যদি এখানে 0 না হয়ে যদি এখানে 1 হয়, তখন বিষয়টা চেঞ্জ হয়ে যাবে। তখন হলো চিন্তা করবেন এইভাবে, মানে এই লাইন দিয়ে আপনারা বেসিক্যালি অঙ্কটা সলভ করতে পারবেন। তো প্যারালাল বলে আর পারপেন্ডিকুলার এটা চিন্তা করার দরকার নেই, শুধু চিন্তা করবেন অ্যাঙ্গেল কত ডিগ্রি তার ভিতর, দুটো লাইনের ভিতরে অ্যাঙ্গেল বসাবেন। এখানে 0 হয় না 1 হয় এটা দেখবেন, যদি 0 হয় তাহলে এটা ইকুয়াল টু 0 হবে, আর যদি 1 হয় তাহলে লিখবেন যে L1/L2 M1/N2 N1/N2, মানে এগুলোর ইকুয়াল টু মানে L1 ইকুয়াল টু L2, আলটিমেটলি M1 ইকুয়াল টু M2, N1 ইকুয়াল টু N2, আর A1/A2 B1/B2 C1/C2। 1 হলে A বাই সমান হবে, মানে যে y 1/2 1/2 1/2 সমান, আর যদি 0 হয় তাহলে L1 ইনটু M1 ইকুয়াল টু 0 হবে। এই দুটা বিষয় একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে, অঙ্ক সলিউশনের ক্ষেত্রে খুব দ্রুত করা যাবে যদি এই বিষয়গুলো একটু বুঝতে পারেন আপনি বিষয়টা। তো দেখেন, যে বিষয়টা নিয়ে এখানে কথা বলতে যাচ্ছি সেটা হলো ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন। আপনার এখানে বিটুইন দ্য লাইন AB and CD where the coordinates are A B C D, যেখানে A B এবং C D চারটা পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে এবং বলছে যে দুইটা AB এবং CD দুটো লাইনের মাঝে অ্যাঙ্গেলটা বের করতে, এবং আরেকটা জিনিস বের করতে বলছে সেটা অলসো ফাইন্ড দ্য প্রজেকশন অফ AB অন CD ইউজিং টু ডিফারেন্ট মেথড। দুইটা মেথড ইউজ করে আপনাকে, আমরা কিছুক্ষণ আগে দেখছি যে প্রজেকশন বের করার দুইটা প্রসেস আছে, একটা AB সাইড থিটা, একটা হলো আপনার ডট প্রোডাক্ট ইউজ করে আমি প্রজেকশনটা বের করতে পারি। তো এখানে বেসিক্যালি যেটা করতে হবে, যে আমি যেটা করছি AB আমি একটা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করছি আর কি, একটা চিত্র আঁকার চেষ্টা করছি। AB পয়েন্ট দেখাইছি, CD পয়েন্ট দেখাইছি। তো AB পয়েন্ট, দুটো পয়েন্ট থাকা মানে দুটো পয়েন্টের মধ্যবর্তী পার্থক্য থেকে আমরা ডি প্রাইম আর বের করতে পারি। তো সেটাই করছি, দেখেন ডি প্রাইম আর অফ AB, দুইটা বিন্দুর পার্থক্য 0 -1 1 -2 -1 -3 করে এটা পেলাম। এবার ডি প্রাইম সি অফ AB, যদি কোনো একটা লাইনের ডি প্রাইম আর জানা থাকে তো সেখান থেকে আমরা ডি প্রাইম সি সিজি বের করতে পারি। তো সেটার সূত্র আমাদের ডান দিকে ওই যে লেখা আছে দেখেন, L M N A/√A² A² B² C², ওটা ইউজ করে ডি প্রাইম সি বের করলাম।
পরবর্তীতে ডি প্রাইম আর এস অফ সিডি, আমাদের সে দুটার ভিতরে পার্থক্য ডি প্রাইম আর এস বের করলাম, সেখান থেকে ডি প্রাইম সিএস বের করতে পারবো। এবার বলছে যে অ্যাঙ্গেল বের করতে। তো যখনই দুটা বিন্দুর মাঝে অ্যাঙ্গেল বের করতে বলা হয় তখনই আমরা সূত্রগুলো আমাদের অবশ্যই মনে আছে যে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 অথবা A1 A2 প্লাস B1 B2 দুইটা প্রসেস আমরা বের করতে পারি। তো যেখানে এখানে আপনি ডি প্রাইম আর এস দিয়ে বের করতে পারেন, ডি প্রাইম সিএস দিয়ে বের করতে পারেন। তো একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ডি প্রাইম আর এস ব্যবহার করলে দুটাই ডি প্রাইম আর এস ব্যবহার করতে হবে, ডি প্রাইম সিএস ব্যবহার করলে ডি প্রাইম সিএস অবশ্যই ব্যবহার করতে, দুইটাই। এরকম কখনো করা যাবে না যে ডি প্রাইম আর এস একটা ভিডিও ব্যবহার করলেন আর একটা ডি প্রাইম সিএস ব্যবহার করলেন, তাহলে হবে না কিন্তু। হ্যাঁ, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তো cos θ L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 এটাকে ক্যালকুলেশন করলে আপনি ওইখান থেকে পাবেন হলো 5/√18 বা 0.18 into 6। এবার পরবর্তীতে আপনি cos ইনভার্স করলে থিটার অ্যাঙ্গেলটা পেয়ে যাবেন। তো এটাই ছিল মোটামুটি যে এই যে থিটার অ্যাঙ্গেলটা, দুটো লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই দুটো লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের কিভাবে করতে হয় সেটা, কতগুলো পয়েন্ট দেওয়া থাকবে সেই পয়েন্টগুলো থেকে ক্যালকুলেশন করে আপনি দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে পারবেন। তো এখন আমাকে বলছে যে অলসো ফাইন্ড দ্য প্রজেকশন অফ এবি, মানে এবি প্রজেকশন নির্ণয় করতে হবে সিডি এর উপর। সিডি একটা আমরা লেন্থ, সিডি একটা লাইন, তার উপর এবি এর প্রজেকশন বের করতে হবে। তো প্রজেকশন ব্যবহার করতে হলে আমরা যদি থিটা অ্যাঙ্গেল জানি তাহলে এবি যদি লেন্থ বের করতে পারি, তাহলে এবি লেন্থ আমরা বের করতে দেখেন দুইটা বিন্দুর মধ্যবর্তী স্কোয়ার করে বা রুট করলে আমরা লেন্থ পেয়ে যাই। ওই লেন্থকে আমার এবি cos θ করলে আমি সেখান থেকে আর কি পজিশন অফ এবি একটা প্রসেসে বের করতে পারি। আরেকটা প্রসেসে হলো যে এই সিডির যদি আমাদের সিডি ডিরেকশন কোসাইন জানা থাকে আর এবির যদি আমার ডিরেকশন রেশিও জানা থাকে, তাহলে এবি ডিরেকশন রেশিও ইনটু সিডি ডিরেকশন কোসাইন এই দুটা অনুপাত করে যোগ করলে, মানে ডিরেকশন জাস্ট ডট গুণন করলে আমরা মোটামুটি এটা পেয়ে যাই। সিডি ডিরেকশন কোসাইন আমাদের জানা আছে, সিডি ডিরেকশন কোসাইন এই যে এইগুলো হলো সিডি এর ডিরেকশন কোসাইন, আর এটা হলো এবি এর ডিরেকশন রেশিও। এই রেশিওর সাথে কোসাইন গুণ করবো, -1 -2 ইনটু বাই 6 -1 এটা 4 এটা গুণ করে যোগ করলে যা হবে সেটাই বেসিক্যালি প্রজেকশন অফ এবি অন সিডি। তো এটাই বেসিক্যালি অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, একটু সবাই লক্ষ্য রাখবেন বিষয়টা। এরকম টাইপের যে কোনো ম্যাথেই যে কতগুলো চারটা পয়েন্ট দেওয়া থাকে সেই পয়েন্টগুলো থেকে আমরা ক্যালকুলেশন করলে ইজিলি আমরা এখান থেকে ডি প্রাইম আর এস ডি প্রাইম সিএস দুইটা রেখাটি বের করতে পারি, এবং সেখান থেকে আমরা প্রজেকশন অফ এবি অন সিডি অথবা সিডি প্রজেকশন অফ সিডি অন এবি যে কোনো প্রসেস আমরা এটা বের করতে পারি। তো যেভাবেই বলুক না কেন প্রসেসটা একই। প্রথম ডি প্রাইম আর এস বের করবেন, পরে ডি প্রাইম সিএস বের করবেন, সবগুলো মান জানা থাকলে আপনি যে কোনো ওয়েতে আপনি এই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন। তো এই অধ্যায়ের অঙ্কগুলো বেসিক্যালি ডি প্রাইম আর এস এবং ডি প্রাইম সিএস ব্যবহার করেই আমাদেরকে আগাতে হয়। তো দেখেন এখানে আরেকটা ম্যাথ করার চেষ্টা করছি। ম্যাথটা বলছে যে ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ -2 3 4 যে কোনো একটা পয়েন্ট ফ্রম দ্য লাইন থ্রু দ্য পয়েন্ট -1 3 2। দ্যাট মিনস -1 3 2 বিন্দু হবে কোনো লাইন থেকে এই পয়েন্টের ডিস্টেন্স বের করতে বলছে, যে লাইনটা ডিফারেন্সি, যে লাইনটা ডিফারেন্সি প্রপোর্শনাল টু -12 -3 -4। দ্যাট মিনস প্রপোর্শনাল টু একটা নাম্বারের সমানুপাতিক, যে যদি কোনো ডিফারেন্সের নাম্বারের সমানুপাতিক হয় তাহলে ওই নাম্বারগুলো বলা হয় ডি প্রাইম আর এস বা ডিরেকশন রেশিও। এটা আমরা এর আগে শিখে আসছি। তো এগুলো বেসিক্যালি ডিরেকশন রেশিও। তো ডিরেকশন রেশিও, তাহলে আমি যদি এই ফিগারটা এখানে প্রশ্ন অনুযায়ী ফিগারটা আঁকি তাহলে দেখতে পারবো বিষয়টা সিডি একটা লাইন ধরেন, যে লাইনটার কথা এখানে বলা আছে যার ডি প্রাইম সিডি -12 -3 -4 এবং সেটা -1 3 2 বিন্দুগামী, এই বিন্দুগামী এই লাইনটা। এখন বলছে যে কোনো একটা পয়েন্ট থেকে ওর উপর লেন্থটা বা ডিস্টেন্সটা বের করতে হবে, সেখানে বলা হয়েছে আমাকে। তো দেখেন বেসিক্যালি আমাকে বিএফটা বের করতে হবে। বিএফ বলতে যে কোনো পয়েন্ট থেকে ওই লাইনের উপর লম্ব ডিস্টেন্স আমাকে বের করতে হবে। তো লম্ব ডিস্টেন্স বাদে, লম্ব ডিস্টেন্স যে পয়েন্ট সেটা এই পয়েন্ট বাদে যে কোনো ওইদিকে যে কোনো পয়েন্ট -1 3 2। দ্যাট মিনস এই জায়গাটায় বিষয়টা বোঝার আছে একটু, সেটা হলো যে পয়েন্ট থেকে আমাকে লাইনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলতে পারপেন্ডিকুলার ডিস্টেন্সই বোঝায় বেসিক্যালি, যে ডিস্টেন্সটা বের করতে হবে সেই ডিস্টেন্সটা পারপেন্ডিকুলার পয়েন্ট থেকে ডাইনে বামে যে কোনো পয়েন্ট হতে পারে। তা যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা ডাইনে বামে যে কোনো পয়েন্ট হয় তাই সেই পয়েন্টটা অবশ্যই একটা অতিভুজ টাইপের চিন্তা করতে পারি, আর ওটার একটা লাইন, তাহলে আমার ফিগারটা এইভাবে দাঁড়ায়। আপনি এই পয়েন্টটাকে এই পাশে না নিয়ে ওই পাশে যে কোনো জায়গায় নিতে পারেন, অথবা কাছে নিতে পারেন, দূরে নিতে পারেন, কিন্তু এই পয়েন্ট থেকে খেয়াল রাখতে হবে যে এই পয়েন্ট থেকে এরকম হতে পারে, এরকম ডিস্টেন্স হতে পারে, এরকম ডিস্টেন্স হতে পারে, সুবিধা মতো আপনি আপনার মতো নিতে পারেন। তো এটা হলো ফিগারের একটু ডিটেলস আলোচনা করলাম। এখন মেন অঙ্কের ভিতরে দেখি আমরা কি বলতেছে এখানে। ডি প্রাইম আর এস এটা স্ট্রেট লাইন, তার ডি প্রাইম আর এস যেটা বলা আছে 12 -3 -4, সেখান থেকে ডি প্রাইম আর এস জানা থাকলে আমরা যে কোনো ভাবে সেখান থেকে ওই সূত্র ইউজ করে আমরা ডি প্রাইম সিএস বের করতে পারি। এটাই
ডি প্রাইম সিএস বের করতে পারি। তো ডি প্রাইম সিএস বের করলাম। এরপর ডি প্রাইম আর এস, যদি আমরা এই ত্রিভুজটা নিয়ে চিন্তা করি, ত্রিভুজের একটা পয়েন্ট এটা আর একটা পয়েন্ট এ, এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডি প্রাইম আর এস আমরা বের করতে পারি। যদি আমরা ডি প্রাইম আর এস দুইটা বিন্দু পার্থক্য ডি প্রাইম আর এস হয়, তাহলে আমরা একটা বিষয় কিছুক্ষণ আগে শিখে আসলাম, সেটা হলো যে এই লাইনটার প্রজেকশনই বেসিক্যালি এটা। আমরা এই লাইনটার লেন্থ বের করতে পারবো। আমাকে যদি এই লাইনটার লেন্থ আমাকে বের করতে হবে, এটার লেন্থ আমার জানা আছে। কিভাবে জানা আছে? কারণ এই দুইটার পার্থক্য করলে, এই দুইটা বিন্দু পার্থক্য করলে আমি মানে দুইটা পার্থক্য করলে স্কোয়ার করলে আমি লেন্থ পেয়ে যাবো। এটার লেন্থ পেলাম, এটার লেন্থ বের করবো, তাহলে আমার লাগবে এটার লেন্থ। এই লেন্থটা বের করতে পারলে আমার মোটামুটি কাজ শেষ। তো ওই লেন্থটা আমি কিভাবে বের করবো? ওই লেন্থটা এই যে এই কনসেপ্টটা আপনাকে এখন কাজে লাগাতে হবে, যে প্রজেকশনের বিষয়টা। প্রজেকশনটা আসলে প্রজেকশনটা হলো যে এই লাইনটা এর উপর কতটুকু ছায়া ফেলতেছে। ছায়াটা আমি যাতে বলে ধরলাম যে এফ ছায়াটা ফেলতেছে, তাহলে আমরা যদি এ বি প্রজেকশন এফ এর উপর নির্ণয় করতে, সিডির উপর নির্ণয় করতে পারি এফ, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। তো এ বি প্রজেকশনটা আমরা বের করবো তার উপর সিডির উপর। সিডি যার উপর নির্ণয় করবো তার আমার ডি প্রাইম সিএস লাগবে। সিডি ডি প্রাইম সিএস জানা আছে, আর যার প্রজেকশন বের করবো তার আমার ডি প্রাইম আর এস জানা লাগবে। আমার বেসিক্যালি এই লাইনটা লাগবে ডি প্রাইম আর এস এর, আর ডি প্রাইম সিএস লাগবে কার? সরি, ডি প্রাইম আর এস এর এই সিএস এই লাইনটা লাগবে, কারণ সিডির উপর রাখবো। আর ডি প্রাইম আর এস লাগবে, তাহলে এর সাথে গুণ করবো আমরা। গুণ করলে আমরা এই ভিউটা পাবো। তাহলে এফ হলো যেটা পেলাম। এখন এফ যদি পেয়ে যায়, তাহলে আমাদের অতি একদম সমকোণ ত্রিভুজের সূত্রের সাহায্যে আমরা বেসিক্যালি লাইনটা বের করতে পারি। অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার করলে আমরা মোটামুটি এখান থেকে এই বিএফ এর মানটা আমরা পেয়ে যাবো। বিএফ এর মান এটা পাবো, ঠিক আছে? তো এটা হলো একটা বেসিক থিম দিয়ে অঙ্কটা করা। এই অঙ্কটাই আপনার স্ট্রেট লাইনে যখন আমরা করছি, তখন এই অঙ্কটা একটু অন্যরকম ভাবে সলভ করছি। তো সেই বিষয়টা আমি একটু দেখানোর চেষ্টা করছি এখানে। স্ট্রেট লাইনে যখন করছি, তখন কি করছি? স্ট্রেট লাইনে একটা ডিরেক্ট সূত্র বিল্ড আপ করা আছে। সেই সূত্রের সাহায্যে আমরা করছি যে পয়েন্ট থেকে নির্ণয় করব, আর যে ওই স্ট্রেট লাইনটা যে বিন্দুগামী, তো সেই বিন্দুগামী এটার মধ্যবর্তী ডিরেকশন রেশিওটা বের করছি। মানে ডিরেকশন রেশিও নাম বেসিক্যালি পার্থক্য। আর সেই পার্থক্য বেসিক্যালি সূত্রটা ছিল এরকম যে এক্স, এটা যদি এ বি সি বিন্দু হয়, তাহলে এক্স ওয়ান মাইনাস এ, বিষয়টা ছিল এরকম। হ্যাঁ, এক্স ওয়ান মাইনাস এ, আবার মনে করেন ওয়াই ওয়ান মাইনাস বি, এরকম আর কি ছিল। এক্স ওয়ান মাইনাস, এটা হলো এক্স ওয়ান মাইনাস এ, মানে এই পয়েন্ট, এটা এক্স ওয়ান ওয়ান যেটা, অথবা এবিসি যাই হোক কেন কেন, এই পয়েন্ট বিয়োগ এই পয়েন্ট, এই পয়েন্টের দ্বিতীয় পয়েন্ট বিয়োগ দ্বিতীয় পয়েন্ট, মানে মাইনাস টু মাইনাস ওয়ান, মাইনাস মাইনাস ওয়ান, থ্রি মাইনাস থ্রি, ফোর মাইনাস টু, এইভাবে আর কি পর্যায়ক্রমে যাবে। এই একটা পর্যায়ক্রমে লিখবো। আর নিচে যেটা হবে সেটা হলো, আমি একটু বিষয়টা দেখানোর চেষ্টা করতেছি, এক্স ওয়ান মাইনাস এ, ওয়াই ওয়ান মাইনাস বি এল এম, বিষয়টা হলো এরকম। এই ফর্মেটটা এখানে লিখে, তো এই ফর্মেটটা লিখছি, লেখার পর এল এম, আবার এখানে এম এন, আবার এখানে এন এম, এন এল, এন এল, মানে এইভাবে পর্যায়ক্রমে রিসাইকেল করবে আর কি। এল এম, এখানে আবার এম এন, আবার এখানে এন এল, আবার এখানে এক্স ওয়ান মাইনাস ওয়ান, এক্স ওয়ান মাইনাস এ, ওয়াই ওয়ান মাইনাস বি, আবার এখানে ওয়াই ওয়ান মাইনাস বি, আবার জেড ওয়ান মাইনাস সি, আবার এখানে এক্স ওয়ান, জেড ওয়ান মাইনাস সি, আর এক্স ওয়ান মাইনাস এ, আর এখানে সবগুলোর উপর স্কোয়ার আছে। সুতরাং এর আগে আমি দেখাইছি, ওটা দেখলেই এটা বুঝতে পারছেন। আমি জাস্ট হালকা সামারি করলাম। পরে এখান থেকে ডি রুট করলে আপনি সেখান থেকে ওই মান আর এই মান একটা সেম পাবেন, একই মান। তো এটা একটা ম্যাথ যে প্রসেস, এই অঙ্কটা ইম্পর্টেন্ট। এর আগে যে অঙ্কটা দেখলাম আর এই অঙ্কটা, দুইটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। তো দেখেন, এইখানে আমি একটা ম্যাথ করার চেষ্টা করছি। ম্যাথটাতে বলা হচ্ছে যে প্রুভ দ্যাট দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ডায়াগোনালস অফ এ কিউব ইজ কজ ইনভার্স 1/3। তো একটা কিউব আমি আঁকার চেষ্টা করছি এখানে। কিউবের এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই, এটা জেড অ্যাক্সিস, এবং এটা ওয়াই অ্যাক্সিস হিসেবে আমি রিপ্রেজেন্ট করছি। যেহেতু কিউবের প্রত্যেকটা এজের ভ্যালু মান সেম, আমি ধরলাম সেটা এ, এটাই 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 এটাই। তাহলে মেন কাজ যেটা থাকবে, আমাকে বলছে যে কিউবের ডায়াগোনাল ভিতরে অ্যাঙ্গেল, ডায়াগোনাল গুলা আমরা জানি কিউবের ডায়াগোনাল যদি এটা একটা কিউ হয়, তাহলে এইখান থেকে এই পর্যন্ত একটা ডায়াগোনাল, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা ডায়াগোনাল, এখান থেকে এই পর্যন্ত একটা ডায়াগোনাল, আবার এখান থেকে এই পর্যন্ত একটা ডায়াগোনাল। তার মানে লোয়ার পার্টের যে পয়েন্ট, আপার পার্টের তার উপরের দিকের বিপরীত দিকের পয়েন্টটা, এভাবে আর কি যোগ করবো আমরা। যোগ করলে আমরা কতগুলো পয়েন্ট পাবো, এগুলো ডায়াগোনাল। আমরা বুঝি এটা ডায়াগোনাল আসলে কি। তো এই ডায়াগোনাল ভিতরে অ্যাঙ্গেল বের করতে বলছে। তো ডায়াগোনাল গুলো যদি আমি ডি প্রাইম সিএস বলতে পারি, যেহেতু এটা থ্রি ডাইমেনশনাল শেপ, তাহলে তার প্রত্যেকটা ডায়াগোনাল ডি প্রাইম সিএস জানলে আমরা ডি প্রাইম সিএস জেনে তার ভিতরে অ্যাঙ্গেল আমরা বের করতে পারি। কারণ আমরা ডি প্রাইম সিএস এর সাহায্যে অ্যাঙ্গেলের একটা সমীকরণ আমাদের জানা আছে, অর্থাৎ একটা সূত্র জানা আছে। তো সেই কাজটা এখানে করার চেষ্টা করছি। আমার প্রথম কাজ থাকবে যে এই প্রত্যেকটা পয়েন্টের কোঅর্ডিনেট কত, এটা বের করা। এটা বের করলে আমার অলমোস্ট কাজ শেষ।
তো দেখেন এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি একটু এইখানে একটু কেয়ারফুলি করতে হবে, কারণ অনেক সময় এই জায়গাটায় ভুল হয়ে যায়। তো আপনি যেটা করবেন, যেমন ধরেন আমি একটা পয়েন্টের কথা চিন্তা করি, আমি তো লিখছি, এগুলো আপনারা লিখতে পার্ট বাই পার্ট লিখবেন। তো আমি একটা দেখানোর চেষ্টা করছি আমি কিভাবে এটা আঁকছি। যেমন এই পয়েন্টের মতো চিন্তা করেন, এই পয়েন্টটার দিকে তাকালে দেখা যাচ্ছে যে এই পয়েন্টটা যদি যেতে হয় আপনাকে এই অরিজিন থেকে, তাহলে আপনি কিভাবে যাবেন এটা চিন্তা করবেন। যে আমি অরিজিন থেকে ওই পয়েন্টটাকে যেতে চাই, তাহলে আমি কিভাবে যাব? আমি এক্স অ্যাক্সিস এর দিকে কি আমার কোনো কিছু যাওয়া লাগবে? কারণ এক্স অ্যাক্সিস এর দিকে আমার যাওয়ার প্রয়োজন হচ্ছে না, তাহলে এক্স এর দিকে 0। এবার ওয়াই এর দিকে দেখেন, ওয়াই এর দিকে কি আমার যাওয়ার দরকার আছে? দেখে এদিকে ওঠার প্রয়োজন আছে? হ্যাঁ, ওঠার প্রয়োজন আছে। এই পয়েন্টে যেতে হলে আমাকে এদিকে এ উঠতে হবে, এ উঠলাম। এবার ওয়াই এর দিকে যাওয়া মানে এখানে চলে আসলাম। এবার কোন দিকে, জেড এর দিকে যাওয়ার প্রয়োজন আছে? হ্যাঁ, এই পয়েন্টে যেতে হলে জেড এর দিকে আমার আবার এ আসতে হবে। তো এটাই আর কি, যে আমি একটা পয়েন্টে অরিজিন থেকে কিভাবে যাব, এই বিষয়টাকে চিন্তা করে আপনি প্রত্যেকটা যে কোঅর্ডিনেট বের করে ফেলবেন। প্রত্যেকটা কোঅর্ডিনেট বের করার পর আপনি সেখান থেকে, যেমন ধরুন এখন আপনি এইভাবে সবগুলো কোঅর্ডিনেট বের করছেন, বের করার পর যেটা করতে হবে আপনাকে ডায়াগোনাল গুলো চয়েস করতে হবে। ডায়াগোনাল কে কে, যেমন ও হচ্ছে একটা ডায়াগোনাল, এখান থেকে জি পয়েন্ট পর্যন্ত ও হচ্ছে একটা ডায়াগোনাল। এই যেটা, এই লাইনটার কথা বলতেছি, এখান থেকে এই লাইনটা একটা ডায়াগোনাল। আবার ডি সি একটা ডায়াগোনাল, সিডি আর কি, এফ বি এই, এরকম 4টা ডায়াগোনাল এখানে আছে। তো আমার ও জি এফ বির ভিতরে অ্যাঙ্গেল কত, সিডি এই এর ভিতরে অ্যাঙ্গেল কত, অথবা সিডি এফ বির ভিতরে, অথবা সিডি ও জির ভিতরে অ্যাঙ্গেল কত, এই অ্যাঙ্গেল গুলোর মান বলতেছে কজ ইনভার্স 1/3 হবে। প্রত্যেকটা অ্যাঙ্গেল সেম হবে এবং তার মান কজ ইনভার্স 1/3 হবে। তো এটা কিভাবে বের করবো দেখেন, প্রথম ওজি অ্যাঙ্গেল দিয়ে আমি কাজ করতে যাচ্ছি, ওজি ডায়াগোনাল দিয়ে আর কি, ডি প্রাইম সি এস আর এস অফ ওজি। তো ওজি কই এইখান থেকে এই পর্যন্ত, তাহলে এ এ আর এটা হলো 0 0, তাহলে এ মাইনাস 0 এ মাইনাস 0 এ মাইনাস 0, তাহলে এ এ তিনটা হলো ডি প্রাইম আর এস হবে। এবার ডি প্রাইম সি এস তাহলে কি হবে আমরা জানি, এ বাই ওই যে এ রুট ওভার এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার 3 এ স্কয়ার করলে এ রুট 3 আসবে, পরে এ কাটলে 1/√3 1/√3 1/√3 আসে বেসিক্যালি এখানে। ঠিক ততটুকু ডি প্রাইম আর এস অফ এফ ডি বের করবেন, পরে ডি প্রাইম সি এস বের করবেন, 1/√3 1/√3 1/√3 আসবে। সবগুলো সিডি এই সব একই সিস্টেমে আসবে। তো এখানে যে বিষয়টা হয়, যে যখন আপনি আবার দেখেন অ্যাঙ্গেল নিতে যাবেন, আমি যখন ওজি আর এফ ডির অ্যাঙ্গেলটা বের করতে চেষ্টা করতেছি, তাহলে ওজির ডি প্রাইম সি এস হলো এটা, অথবা এই কেটে দিয়ে 1/√3 লিখেন, 1/√3 1/√3, তাই না? আর এফ বি তে কি আছে, ডি প্রাইম সি এস 1, এটা ইনটু এটা, এটা ইনটু এটা, এটা ইনটু এটা। দেখেন দুইটা পজিটিভ আছে, এটা গুণ করলে পজিটিভ হবে দুইটা, একটা নেগেটিভ হবে। একটা নেগেটিভ হওয়া মানে আলটিমেটলি একটা কাটা আর একটা থাকা। বুঝতে পারছেন বিষয়টা? তো এই যে এখানে যেটা হচ্ছে যে 1/√3 1/√3 গুণ করলেন, এটা গুণ করলেন, এটা গুণ করলেন, আলটিমেটলি এটা প্লাস মাইনাস মাইনাস হচ্ছে, এটা প্লাস 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 থাকতেছে, কারণ এই জিনিসটা ভ্যানিশ হয়ে গেল। হ্যাঁ, তাহলে থাকতেছে কি এটাকে 1 আর √3 করলে আলটিমেটলি 1/3 থাকবে আর কি। একটু ভুল হয়েছে, এখানে 1/3 থাকবে। 1/3 থাকলে যে কজ ইনভার্স থিটা আছে, এই পাশে কজ থিটা ছিল, কজ ইনভার্স হয়ে এই মানটা চলে আসবে। তো এটাই অঙ্কটা খুবই ইজি। ডায়াগোনাল গুলার ভিতরে অ্যাঙ্গেলটা বের করতে বলছে। প্রথম কাজ থাকবে ডায়াগোনাল যদি দেওয়া থাকে, ডায়াগোনালের ডিরেকশন কোসাইন গুলো কি হবে এটা বের করে নেওয়া, এটাই কাজ, আর কোনো কাজ নাই। তো এটা করে আপনি কাজটা করতে পারবেন। তো এখানে আরেকটা, এখন ধরেন এই অঙ্কটার সাথে একটা বিষয় আরেকটা অঙ্ক থাকতে পারে এরকম, যে একটা লাইন ধরেন, এর ভিতরে একটা লাইন আছে, এখান থেকে ধরেন একটা লাইন, ধরেন এই একটা লাইন, এর নাম ধরেন এম এন একটা লাইন। এখন বলতেছে যে এই লাইনটা, এখানে 4টা ডায়াগোনাল ছিল তাই না, এই লাইনটা প্রত্যেকটা ডায়াগোনালের সাথে, যেমন এই একটা ডায়াগোনাল ছিল ওজি ধরেন, এই ডায়াগোনালের সাথে আলফা কোণ, আর একটা ডায়াগোনাল ধরেন বি এফ, এই ডায়াগোনালের সাথে ধরেন এটা বিটা কোণ, এরকম আর কি। এরকম প্রত্যেকটা ডায়াগোনালের সাথে আলফা বিটা গামা এরকম কতগুলো অ্যাঙ্গেল তৈরি করে। তো বিষয়টা একটু ফিল করতে হবে যে আগে আগে যে অঙ্কটা করলাম সেটাতে বলা হচ্ছে যে ডায়াগোনাল ভিতরে অ্যাঙ্গেল, আর এখানে বলা হচ্ছে যে কোনো একটা লাইন, ওই আপনার কিউবের চিন্তা করেন, কিউবের চিন্তা করেন, সেই লাইনটা প্রত্যেকটা ডায়াগোনালের সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল তৈরি করে। 4টা ডায়াগোনালের সাথে 4টা কোণ তৈরি করে, সেটা একটা আলফা, একটা বেটা, একটা গামা, হ্যাঁ, গামা ডেল্টা, এরকম 4টা কোণ তৈরি করে। এখন আমাকে বলতেছে যে এই 4টা কোণ তৈরি করার পর আমাকে একটা বিষয় প্রমাণ করতে হবে। সেই বিষয়টা হলো, তো যেটা বলছিলাম যে, তো ডায়াগোনাল গুলোর সাথে আপনার একটা নির্দিষ্ট লাইন, যে লাইনটা হলো এলএমএন, তার যে প্রাইম সি এলএমএন, আমি ধরুন লাইনটা এমএন, প্রত্যেকটা ডায়াগোনালের সাথে ওই লাইনটা যদি আলফা বেটা গামা এবং ডেল 4টা ডায়াগোনালের সাথে ওই লাইনটা 4টার কোণ উৎপন্ন করে, তাহলে আমাকে কজ স্কয়ার আলফা, কজ স্কয়ার বেটা, কজ স্কয়ার কজ স্কয়ার ডেল ইকুয়াল টু 4/3, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমার কাজ হবে প্রত্যেকটা ডায়াগোনালের ডি প্রাইম আর এস ডি প্রাইম সি এস বের করা, আর লাইনের তো আমার জানা আছে ডি প্রাইম সি এস হলো 11,
তাহলে আমি সেখান থেকে কজ আলফা, কজ বিটা, কজ গামা আমি বের করতে পারবো। তো আগের মতোই সেই অঙ্কটাই আর কি, ডি প্রাইম আর এস ও জি একটা লাইন, তারপরে এফ বি সি ডি ওই এই প্রত্যেকটা ডায়াগোনাল, তার ডি প্রাইম আর এস এবং ডি প্রাইম সি এস বের করলাম। তবে একটা বিষয় বলিনি ওইখানে, ওই অঙ্কটার ক্ষেত্রে একটু যদি একটু সিকুয়েন্স অনুযায়ী আগানোটা সব থেকে বেটার। যেমন আপনি যখন ওজি ডি প্রাইম আর এস ডি প্রাইম সি এস বের করবেন, তখন যেগুলো একটা একটা পার্ট বাই পার্ট করবেন। যেমন ধরুন ও জি বের করতেছেন, তাহলে আপনি ও কে ইনিশিয়াল পয়েন্ট এবং জি কে ফাইনাল পয়েন্ট চিন্তা করতেছেন। তাহলে জি মাইনাস ও, দ্যাট মিনস এ মাইনাস জিরো, এ মাইনাস জিরো, এ মাইনাস জিরো, সেকেন্ড পয়েন্ট থেকে ফার্স্ট পয়েন্ট বিয়োগ দিলেন। এবং লয়ার পার্ট যেটা, তার প্রত্যেকটা পয়েন্টে যে পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, প্রত্যেকটাকে ইনিশিয়াল পয়েন্ট চিন্তা করবেন। আর আপার পার্টের যে পয়েন্টগুলো আছে প্রত্যেকটা ফাইনাল পয়েন্ট চিন্তা করবেন। মানে এক্স ওয়ান, এটা হলো ওয়ান পয়েন্ট, এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, এক্স টু ওয়াই টু জেড টু পয়েন্ট, উপরের গুলোকে সব এক্স টু ওয়াই টু চিন্তা করবেন, নিচের গুলোকে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান। মানে আপনি উল্টাটাও করতে পারেন, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সিকুয়েন্স বজায় রাখলে আপনার অঙ্কগুলো সলভ করতে সুবিধা হবে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে আর কি। তো যেমন ধরুন আপনি চিন্তা করলেন যে এফ বি করবেন, এখন এফ বি করার ক্ষেত্রে আপনি যেটা করলেন, আপনি করলেন এ মাইনাস জিরো, জিরো মাইনাস এ মাইনাস জিরো। এটা কিন্তু হলো না। কেন হলো না? কারণ আপনি আগের বার ও জি করছিলেন, ও জি থেকে জি পয়েন্ট থেকে এ পয়েন্ট ও বাদ দিয়েছিলেন, ও পয়েন্ট বাদ দিয়েছিলেন, আর এখন আপনি এফ থেকে বি বাদ দিয়েছেন, তাহলে হলো না। আপনাকে এটাকে ওয়ান চিন্তা করেন, এটাকে টু চিন্তা করেন, তাহলে জিরো মাইনাস এ মাইনাস জিরো, জিরো মাইনাস এভাবে চিন্তা করবেন। আবার এটার ক্ষেত্রে কি, এটা যদি চিন্তা করেন, তাহলে জিরো মাইনাস এ মাইনাস জিরো, এ মাইনাস জিরো। এটা আপার পার্টটাকে আপনি টু পার্ট চিন্তা করতেছেন, এক্স টু ওয়াই টু জেড টু, আর নিচেটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান চিন্তা করতেছেন। এটা করলে আপনার সুবিধা হবে, ভুল সম্ভাবনা কম থাকবে। তো ওই সিকোয়েন্স অনুযায়ী আমি কাজটা করার চেষ্টা করছি। আগের অঙ্কটা এটা বলিনি, এটা একটু কারেকশন করে নিয়ে। তো এটা করার পর আপনি সেখান থেকে যে আমি এখন কজ আলফা ধরেন একটা অ্যাঙ্গেল এর সাথে ওজির সাথে তৈরি করছি, তাহলে এর ওয়ান বাই রুট থ্রি, ওয়ান বাই রুট থ্রি, ওয়ান বাই রুট থ্রি ছিল, সেটার সাথে এল গুণ করি, এল এম এন, তাহলে এল বাই রুট থ্রি, এম বাই রুট থ্রি, এম বাই রুট থ্রি, ওয়ান বাই রুট থ্রি, কমন এন প্লাস এন প্লাস এন। সিমিলারলি কজ বিটা, কজ গামা, কজ ডেল, প্রত্যেকটার সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করছে আলফা বিটা গামা। সেক্ষেত্রে আমি এটাকে ক্যালকুলেশন করলে এখন আমার কাজ হবে এই মানটার দিকে খেয়াল করা, কজ স্কয়ার আলফা, কজ স্কয়ার বিটা এবং কজ স্কয়ার গামা। তাহলে কজ স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার বিটা প্লাস কজ স্কয়ার গামা যখন করবেন, তার মানে এটার স্কয়ার, এটার স্কয়ার, এটার স্কয়ার, এটার স্কয়ার করে যোগ করতে হবে। তাহলে যোগ করলে কি আসবে, ওটার স্কয়ার করলে ওয়ান থার্ড, তাই না? ওয়ান থার্ড কমন নিলেন, পরে এটার স্কয়ার, এটার স্কয়ার, এটার স্কয়ার, এটার সবগুলো স্কয়ার করলে একটা বিষয় খেয়াল করবেন, এটা বোঝেন, আপনারা এটা করে দেখবেন আর কি। আমি শর্টকাটে করতেছি বিষয়টাকে। এটা এ বি প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার, আমরা জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তারপর সামথিং লাইক দ্যাট। তাহলে এর স্কয়ার, এম স্কয়ার, এন স্কয়ার, প্রত্যেকটা এর স্কয়ার, এম স্কয়ার, এন স্কয়ার, এল স্কয়ার, এম স্কয়ার, এন স্কয়ার সবগুলোতেই আছে। তাহলে এর স্কয়ার, এর স্কয়ার, এর স্কয়ার কয়টা আছে? চারটা। তাহলে আমি যদি বলি এইভাবে জিনিসটাকে, আমি যদি 4 কমন নিয়ে লিখি এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার, তাও কিন্তু হবে, কারণ 4টা এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার চারটা আছে, চারটার থেকে কমন নিলাম একটা। আর বাদ বাকি যে 12mn 12 এরকম যা থাকবে সবগুলো যেহেতু প্লাস মাইনাস সব জায়গায় আছে, কাটাকাটি হয়ে যাবে আলটিমেটলি। কাটাকাটি হলে এটা ইজ ইকুয়াল টু 1, আমি 4/3 এটাকে ইজিলি লিখতে পারি। ঠিক আছে, এখন দেখেন এখান থেকে 4/3 আসলো, তাহলে আলটিমেটলি আমার প্রমাণটা হয়ে গেল। ঠিক আছে, এই শর্টকাটে আর কি, আপনারা একটু ক্যালকুলেশন করে দেখবেন যে আলটিমেটলি মান এগিয়ে আসে। আরেকটা বিষয় হলো এই অঙ্ক, এখানে আপনার এটা আমি কিউবের ক্ষেত্রে করলাম, এ সব ক্ষেত্রে ধারের মান এ ছিল, কিন্তু এটা যদি আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে হয় তখন কি হবে? তখন একটা কিন্তু এ হবে, একটা ধার বি হবে, আরেকটা ধার সি হবে। ঠিক আছে, তো এরকম এ বি সি যদি হয় তো আগের মতোই, কোনো তেমন কোনো ডিফারেন্স নেই এখানে, শুধু মানগুলোতে একটু চেঞ্জ আসবে। যেমন এখানে এখানে তখন যেমন ধরুন একটা এ একটা বি একটা সি, তাহলে এইখানে আসবে। আমি বোঝাচ্ছি বিষয়টা, আপনার অঙ্কটা করে নেবেন আর কি, যে এ বি সি ধরেন আসলো, তাহলে আলটিমেটলি আপনার এখানে কি আসবে? a by root over a square plus b square plus c square, comma b by root over a square plus b square plus c square, c by root over a square plus b square plus c square। এই টাইপের ফাংশন আসবে। এটাই, এই বিষয়টা একটু মনে রাখতে হবে যে এইভাবে আগে যেমন যেগুলো ইজি ছিল, মান নিচে রুট থেকে আসতো, কিন্তু এখানে সেটা আসবে না। তো এইভাবে আর কি, একই সিস্টেম। আপনি বিষয়টা বোঝার চেষ্টা করুন যে আপনার একটা ধার এ, একটা ধার বি, একটা ধার সি, আপনি বসাবেন ফর্মেট অনুযায়ী বসাবেন, প্রত্যেকটা পয়েন্টে ডায়াগোনাল বের করার চেষ্টা করবেন, বিয়োগ করে করে ডায়াগোনালে ডি প্রাইম আর এস বের করবেন, ডি প্রাইম সি এস বের করবেন, সেম সিস্টেমে সব করবেন। করার পর আপনাকে বলবে যে দুইটা ডায়াগোনালের মধ্যে অ্যাঙ্গেল বের করো, অথবা একটা লাইন আছে তার সাথে প্রত্যেকটা ডায়াগোনালের অ্যাঙ্গেল দেওয়া আছে, এরকম টাইপের অঙ্ক থাকতে পারে আপনার। ও কোনো বিষয় না, আপনি জাস্ট এই প্রসেসে আগাবেন, আগায় ওইভাবে আগের মতো সলভ করে দেবেন, যা আসবে তাই অ্যান্সার। ঠিক আছে, তো দেখেন আরেকটা ম্যাথ এখানে বলা হচ্ছে যে L1 M1 N1 M2 M2 N2 M3 M3 N3 are the differences of three mutually perpendicular lines. That means আপনার তিনটা লাইন আছে এখানে, একটা এবং একটা, তিনটা লাইনের ভিতর
তিনটা লাইনই পরস্পরের সাথে পারপেন্ডিকুলার আছে এবং তিনটা লাইনের আপনার ডিরেকশন কোসাইন গুলো দেওয়া আছে। বিষয়টা বুঝতে হবে, তিনটা লাইন দেওয়া আছে এবং তিনটা লাইন একটা উপরটার সাথে পারপেন্ডিকুলার আছে এবং তার মধ্যে ডিরেকশন কোসাইন গুলো দেওয়া আছে এবং আমাকে দেখাতে বলছে যে এমন একটা লাইন এর কথা বলা হচ্ছে যে লাইনটার ডিরেকশন রেশিও গুলো দেওয়া আছে এবং ওই তিনটা লাইনের প্রত্যেকটা লাইন যে লাইনটা ডিরেকশন কোসাইন দেওয়া আছে, ডিরেকশন রেশিও দেওয়া আছে, দ্যাট মিন্স ডিরেকশন কোসাইন আমি বের করতে পারবো। সেই ডিরেকশন কোসাইন যে লাইনটা দেওয়া আছে এই প্রত্যেকটা লাইন, এটা যদি 1 2 3 তিনটা লাইন হয়, এটা যদি 4 নাম্বার লাইন হয় তাহলে 1 এবং 4, 2 এবং 4, 3 এবং 4 প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যে অ্যাঙ্গেল তৈরি করবে, তার মানে এর সাথে এই যে অ্যাঙ্গেল তৈরি করবে, এটা যদি 1 নাম্বার লাইন হয়, এটা যদি 2 নাম্বার লাইন হয়, এটা যদি 3 নাম্বার লাইন হয়, এই তিনটা লাইনের ডিরেকশন কোসাইন দেওয়া আছে এবং আরেকটা লাইনের কথা, এবং এই তিনটা লাইন পরস্পরের সাথে পারপেন্ডিকুলার, আরেকটা লাইনের ডিরেকশন রেশিও দেওয়া আছে, তার মানে আমরা এখান থেকে ডিরেকশন কোসাইন বের করতে পারবো। এটা ধরলাম 4 নাম্বার লাইন। এখন বলতেছে 1 আর 4 যে অ্যাঙ্গেল তৈরি করবে, 2 আর 4ও সেই অ্যাঙ্গেল তৈরি করবে, 3 আর 4ও সেই অ্যাঙ্গেল তৈরি করবে, এটা আমাকে দেখাতে বলতেছে। এটা হলো অঙ্ক। এখন আমরা এটা সলিউশন কিভাবে করবো দেখেন। অঙ্কটা খুবই ইজি, শুধু সমস্যাটা ক্যালকুলেশন বা কাজটা করতে হবে কিভাবে। এখানে বড় বড় টার্ম তো এগুলো করাটা একটু জটিল। তো আপনি প্রথমে যেটা করবেন যে যদি এটা ডিরেকশন রেশিও হয় তাহলে ডিরেকশন কোসাইন কি হবে, ডিরেকশন কোসাইন হবে এইটা বাই রুট ওভার এটা স্কয়ার, এটা স্কয়ার, এটা স্কয়ার, আবার এটা বাই রুট ওভার এটা স্কয়ার, এটা স্কয়ার, এটা স্কয়ার। তো আপনি কি করলেন, আর আর ধরে এই রুট ওভার এ স্কয়ার, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা সি বা এই টাইপের কিছু একটা লিখে রুট ওভার এটা 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 স্কয়ার করলেন, এটাকে আর আপনার আগে সুবিধার্থে। তার ডিরেকশন কোসাইন অফ ফোর্থ লাইন তাহলে কি হবে, এইটা বাই আর, এটা বাই আর, এটা বাই আর ইজ ইকুয়াল টু এইটা কতটা। এখন আপনার কাজ হবে যে যেহেতু ডিরেকশন কোসাইন পেয়ে গেছেন, তাহলে আবার এর সাথে ডিরেকশন কোসাইন দিয়ে অ্যাঙ্গেল বের করেন, এর সাথে ডিরেকশন কোসাইন দিয়ে অ্যাঙ্গেল বের করেন, এর সাথে ডিরেকশন কোসাইন দিয়ে অ্যাঙ্গেল বের করেন, এটাই কাজ, আর কোনো কাজ নেই। তাহলে 1 এর সাথে এই 4 নাম্বার ডিরেকশন কোসাইন গুণ করবো, cos এটা আমরা জানি L1 L2 M1 M2 L1 মানে L1 ইনটু এটা, M1 ইনটু এটা, N1 ইনটু এটা, আবার 2 নাম্বার সাথে কম্পেয়ার করলে L2 ইনটু এটা, M2 ইনটু এটা, N2 ইনটু এটা। ঠিক আছে, তো এটাই হলো বেসিক অঙ্ক। এখন যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো যে এই যে আর এর মানটা বেসিক্যালি বের করতে হবে। এই টার্মটা অনেক বড় একটা টার্ম, এটাকে বের করতে হলে আপনাকে আরেকটা কন্ডিশনে দিয়ে খেয়াল করতে হবে। বলছে যে এই তিনটা লাইন পরস্পর পারপেন্ডিকুলার, তো তিনটা লাইন পরস্পর পারপেন্ডিকুলার হয়, তাহলে তাদের ঢালের গুণফল যোগ করলে তাদের ডিরেকশন কোসাইন গুলোর যে যোগফল গুণ করে যোগফল পাওয়া যায় সেটা ইজ ইকুয়াল টু 0 আমরা জানি, যেহেতু অ্যাঙ্গেল দুইটার ভিতরে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। তাহলে L1 ইনটু এই ফিগারটা আমি এখান থেকে লিখতে পারি, এই তিনটা কন্ডিশন থেকে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাহলে এই ফিগারটা লিখতে পারি। আর একটা জিনিস জানি যে L স্কয়ার M স্কয়ার N স্কয়ার 1, L2 M2 N2 1, L3 M3 N3 1, এটাও লিখতে পারি। তো এই ফিগারটা কেন লিখলাম এই কারণেই যে এই যে ফিগার দিয়ে দেখেন আর এর মান যে মানটা দেওয়া আছে a স্কয়ার মানে a প্লাস b প্লাস c এর স্কয়ার, a প্লাস b প্লাস c এর স্কয়ার, a প্লাস b প্লাস c এর স্কয়ার। এই সূত্র আমাদের জানা আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার 2ab 2bc 2ca, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার 2ab 2bc 2ca। তো বুঝতে পারতেছেন এখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তার মানে L1 স্কয়ার L2 স্কয়ার L3 স্কয়ার, M1 স্কয়ার M2 স্কয়ার M3 স্কয়ার। তাই প্রত্যেকটা জায়গায় আপনি যদি এটাকে ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন এই বিষয়টা যে, এবং তার সাথে 2L1 L2 দেখেন এরকম টার্মগুলো চলে আসবে প্রত্যেকটা জায়গায়, M1 M2 M2 M3 দেখেন M2 M3 M1 M2 এরকম করে টার্মগুলো চলে আসবে। আসার পর আপনার এই টার্মগুলো 0 হয়ে যাবে, আলটিমেটে থাকবে কি L1 স্কয়ার L1 L2 L3 L1 L2 L3 স্কয়ার প্লাস M1 M2 M3 স্কয়ার প্লাস N1 N2 N3 স্কয়ার। এটা সমান আমরা জানি এটা ইজ ইকুয়াল টু, এবার এটাকে ক্যালকুলেশন করলে ওই যে মানটার কথা বলতেছিলাম এটাকে ক্যালকুলেশন করলে আপনি এই টার্মগুলো পাবেন L1 স্কয়ার M স্কয়ার N স্কয়ার L2 M2 N2 L3 M3 N3, ওই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ওই টাইপের আর কি, M1 M2 M3 এরকম করলে আপনি এখান থেকে 1 1 1 তিনটা 1 পাবেন, সেই রেজাল্ট 3 হবে। তো আলটিমেটলি আপনি ক্যালকুলেশন করে দেখবেন যে এই মানটা আসবে এখান থেকে, এটাকে ক্যালকুলেশন করলে আপনি 3 হবে। এইটাই মূলত কাজ এই অঙ্কে, যে এটা ক্যালকুলেশন করলে কিভাবে 3 হয়। তো 3টা যখন বের হয়ে গেছে তখন আপনি রুট করলে রুট ওভার 3 আসবে। আলটিমেটলি এখান থেকে আপনার ডিরেকশন কোসাইনের যে মানগুলো এই আর এর মানটা পেয়ে যাবেন, সেখান থেকে লিখতে পারেন এখানে √3, এখানে লেখেন √3, এখানেও লেখেন √3, এদিকে √3 লিখেন। তো √3 যখন লেখা হয়ে গেল তখন আপনি এবার হলো আপনার এটার সাথে এটা গুণ করেন, তাহলে L1 ইন্টু L2 L3 L3 √3, M1 এর সাথে এটা গুণ করেন, N1 এর সাথে এটা গুণ, এই যে গুণগুলো করছি আমি পড়ার পর দেখেন এখান থেকে কি আসতেছে, L1 এর স্কয়ার থাকবে, আবার L1 L2 L3 L1 এরকম করে, আবার এখানে M1 M2
M1 M3, এই যে টার্মগুলোতে পড়ে যাবে। তার মানে আপনার এখানে দুইটা টার্মের গুণফল, M1 M2 এই টাইপের টার্মের গুণফল মানে জিরো হয়ে যাবে আলটিমেটলি সব মিলে। তো এখান থেকে সেটাই হয়, এটা জিরো হওয়ার পর আলটিমেটলি সব জিরো হয়, আর L1 স্কোয়ার M1 স্কোয়ার ও N1 স্কোয়ার L1 স্কোয়ার এই তিনটা টার্ম থাকে। তো এইটা তিনটা টার্ম থেকে আমি ইজিলি এখান থেকে আমি 1/√3, এটা 1, তাহলে 1/√3 cos 1/√3 এই ভ্যালুটা পাবো আমি। তো দেখবেন আপনারা আরেকটা ক্যালকুলেশন করে, এটা আমি একটা বের করে দেখালাম, সিমিলারলি আপনারা এর সাথে আবার এর কম্পেয়ার করবেন। তখন L2 স্কোয়ার M2 স্কোয়ার N2, এখানে L1 M1 আসছে, এখানে L2 M2 N3 আসছে, পরটার ক্ষেত্রে L3 M3 আসবে, 1 আসবে। আলটিমেটলি সব মানে cos ইনভার্স 1/√3 থাকবে। তো যেটা আমাকে বলতেছিল যে মেক্স ইকুয়াল অ্যাঙ্গেল উইথ দেম, এর সাথে যে যে অ্যাঙ্গেল করবে, এর সাথে যে অ্যাঙ্গেল করবে, এর সাথে যে অ্যাঙ্গেল করবে, সব অ্যাঙ্গেল সেম হবে। এই বিষয়টা আমি এখানে দেখানোর চেষ্টা করলাম। তো এই ছিল মোটামুটি আপনাদের সাথে প্রজেকশন, ডিরেকশন রেশিও, ডিরেকশন কোসাইন, বেসিক বিষয় নিয়ে আলোচনা। আমরা আগামী অন্য কোনো ক্লাসে প্লেন নিয়ে একটু আলোচনা করবো। সবার ততদিনে ভালো থাকবেন।